স্বাগত অর্থনীতির বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আমিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় অনেকটাই ধীরে চলনীতি অনুসরণ করছেন চায়না সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। ব্যবসায়ীরা বলছেন আগামী বছরের ফেব্রুয়ারির আগে কোনো ধরনের বিনিয়োগে আগ্রহ নেই বিদেশিদের, কারণ এই সময়ের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে তা নিয়ে তারা শঙ্কিত। এদিকে 2 বছরের আগে জ্বালানি সংকট কাটবে না, অর্থমন্ত্রীর এমন মন্তব্যের প্রভাবও বৈদেশিক বিনিয়োগে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশে দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছেন দেশীয় উদ্যোক্তারা। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন, যার সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি ও কর্মসংস্থানে। এমন সংকটের মধ্যেই ডিসেম্বরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। উদ্যোক্তারা বলছেন শেখ হাসিনার দেশে ফেরা ও রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় নতুন বিনিয়োগে আরও সময় নিতে চান চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠান। সাবেক প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, উনি আসবেন, তো এগুলা নিয়ে বিভিন্ন ধরনের যে আলোচনাটা হচ্ছে এটা চলে যাচ্ছে বিদেশে। বিদেশি যারা ইনভেস্টর তাদের কাছে চলে যাচ্ছে, তারা কিন্তু ওইটা নিয়ে আতঙ্ক। তাদের আতঙ্ক এখন দুইটা, একটা হলো গ্যাস বিদ্যুৎ জ্বালানি সংকট। জ্বালানি সংকট হলে তো আপনি কিছুতে অবস্থায় মিল চালাতে পারবেন না। দ্বিতীয়, যদি এখানে আমাদের কোনো অশান্তি সৃষ্টি হয় তাহলে তো এখানে আপনি এসে কী করবেন। লেটেস্ট যেটা আমি কথা বলেছি, কালকেও আমার সঙ্গে আলাপ হয়েছে চাইনিজদের, এখানে ওনাদের বক্তব্য যে তারা যেটা চিন্তা করতেছিল আপাতত সেটা জানুয়ারির পরে। ব্যবসায়ীরা বলছেন চলমান জ্বালানি সংকটে দেশীয় উদ্যোক্তারা এমনিতেই ভালো নেই। এর মধ্যে জ্বালানি সংকট কাটতে আরও 2 বছর সময় লাগবে। সরকারের এমন ঘোষণার সরাসরি প্রভাব পড়বে বিনিয়োগে। যে অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের 2 বছরের ভিতরে গ্যাসের যে সমাধান হবে না, এটার অর্থ কিন্তু এখন সবাই ভিতরে, আমাদের ভিতরে চিন্তা ভাবনা ঢুকে গেছে, রাত্রে ঘুম নাই। কেন অর্থমন্ত্রী বলেছেন, আমার যতদূর ধারণা উনি হয়তো বলেছেন যে আমার কাছে টাকা নাই। একটা হইল যে গ্যাস হয়তো বিদেশে আছে, উনি যেটা বলেছেন এটা কিন্তু অর্থমন্ত্রী কি, অর্থমন্ত্রী অর্থ যোগান দিবেন, তাহলে নিশ্চয়ই উনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমাদের এই টাকা দিয়ে এই গ্যাস এনে আমি দিতে পারবো না 2 বছরে। এমন পরিস্থিতিতে জ্বালানির নিশ্চয়তা ও রাজনৈতিক স্থিতিশীলতায় বিনিয়োগের পথ সহজ করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। গ্যাস পাওয়ার ক্ষেত্রে এফএসআরইউগুলোর যে ত্রুটি, এগুলো সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের দীর্ঘসূত্রিতা দেখানো হচ্ছে। এগুলো যাতে কোনোভাবেই তার নির্দিষ্ট সময়ের বাইরে এগুলো যাতে আর এক্সটেন্ড না করে, যাতে পূর্ণ দামে যতটুকু গ্যাস পাওয়া সেটি যাতে হয়। বর্তমান বাস্তবতায় আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থাপনা চললেও দীর্ঘমেয়াদে নিজস্ব গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির পথে হাঁটার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। 1.5 যুগের ফ্যাসিস্ট সরকারের স্বেচ্ছাচারিতায় জাতীয় রাজস্ব বোর্ডের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে বিশ্বস্ত এবং জনবন্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্মুক্ত আলোচনায় দেশের রাজস্ব খাতের নানা সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার সবচেয়ে বড় কাঠামোগত দুর্বলতাগুলোর একটি হলো। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় অপ্রয়োজনীয় খাতে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে, তবে প্রয়োজনীয় খাতে ব্যয় অব্যাহত রাখা হবে। আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক মানে এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। ফ্যাসিস্ট চক্র দেশকে ঋণ নির্ভর, আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছে। বর্তমান সরকার ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতি বিরোধী। রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়াতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের
ঘুরে দাঁড়ানোর পালা। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাজারেরও ধরন পরিবর্তন হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে বলেও জানান তিনি। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে, একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির একটি বড় অংশ এখনও অনানুষ্ঠানিক। সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপর নির্ভরতা হ্রাস করতে হবে। কর দিতে যারা সক্ষম তাদের চিহ্নিত করে করের আওতায় আনার কথাও জানান প্রধানমন্ত্রী। আজকের এই রাজস্ব সম্মেলনে হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আল্লাহ হাফেজ। বন্ধ কারখানার চাকা, বিদ্যুতের অপেক্ষায় উৎপাদন লাইনে অপেক্ষমান শ্রমিক, অলস কাটছে কর্মঘণ্টা, বাড়ছে পরিচালন ব্যয়। এর সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি ও বাজার প্রতিযোগিতার সক্ষমতায়। দেশে চলমান জ্বালানি সংকট এতটাই প্রকট হয়েছে যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে বিদেশি ক্রেতা, কারখানা মালিক ও শ্রমিকদের মাঝে। মেশিনগুলো প্রস্তুত, শ্রমিকরাও কর্মস্থলে, কিন্তু বিদ্যুৎ নেই। ফলে মেশিনের শব্দ আর শ্রমিকের কর্মচাঞ্চল্যে প্রতিদিনের সরব কারখানায় কর্মহীন নীরবতা। 8 ঘন্টা ডিউটির মধ্যে মনে করেন যে 4 ঘন্টা 5 ঘন্টা থাকে না, কোনো সময় থাকেই না। এভাবে মনে করেন কারেন্ট থাকে না আর আমরা বসে থাকি। আগে কারেন্ট থাকতো, ভালো চলতো। বিদ্যুৎ এলে আবার চালু হয় মেশিন, কিন্তু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হচ্ছে উৎপাদনের ধারাবাহিকতা। সময় মতো অর্ডার শেষ করতে গিয়ে অনেক কারখানাতেই উচ্চ মূল্যের জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতির কারণে আমাদের প্রোডাকশনটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু বিদ্যুৎ যদি আনইন্টারপ্রেট থাকে তাহলে আমাদের প্রোডাকশনটা শতভাগ 95% অ্যান্ড অ্যাবভ আমাদের ইউটিলাইজেশন ক্যাপাসিটিটা আমরা ধরে রাখতে পারতাম। আমাদের এখন 60% লেভেলে ক্যাপাসিটি আমরা উৎপাদন করতে পারছি ডিউ টু ইলেকট্রিসিটি ক্রাইসিস। তো গভর্নমেন্ট যদি আমাদেরকে আনইন্টারপ্টেড যদি ইলেকট্রিসিটি এবং আদার্স যে সাপোর্টগুলো, ব্যাংকিং যে সাপোর্টগুলো, ওগুলো যদি দিতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্য পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী। শুধু বিদ্যুৎ নয়, গ্যাসের চাপ কম থাকার কারণেও উৎপাদন ব্যাহত হচ্ছে। গত এক সপ্তাহে গ্যাস সংকটে 100টিরও বেশি কারখানা বন্ধ হয়েছে, যার অর্ধশতাধিক বড় শিল্পগোষ্ঠীর। উৎপাদন কমেছে আরও 1.5 শতাধিক কারখানায়। আগে যখন বিদ্যুৎ ছিল, কাজও ভালো ছিল, এখন তো বিদ্যুৎই থাকে না, তো কাজও থাকে না, কাজ আমাদের কম হয়, অনেক সমস্যা হয়, কাজ করতে পারি না। এদিকে নরসিংদী থেকে সারা দেশের স্থানীয় কাপড়ের প্রায় 70% যোগান আসে। জেলায় টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিল রয়েছে 3000-এরও বেশি। তবে তীব্র গ্যাস সংকটে প্রায় 90% কারখানা এখন পুরোপুরি বন্ধ। গার্মেন্টসের উৎপাদন সাইটও বন্ধ, ক্যাপটিভ পাওয়ার না থাকার কারণে। আবার ওইদিকে শিল্পে যে আমার ডাইং ইউনিট, যেটা ফ্যাব্রিক্স উৎপাদন ইউনিট, যেটা সেটাও বন্ধ, যেহেতু আমার শিল্পের গ্যাসও নাই। সরকারকে অবশ্যই এখানে বিকল্প ব্যবস্থা এনশিওর করতে হবে। আরেকটা এলএনজি গ্যাস টার্মিনাল স্থাপন করলে তাহলে বিকল্প একটা ব্যবস্থা থাকলো। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যেটা সবচেয়ে বেশি জোর দিচ্ছি, দেশীয় উৎস থেকে গ্যাস আহরণের ব্যবস্থা করা। জ্বালানি সংকটের প্রভাব শুধু কারখানার ভেতরেই সীমাবদ্ধ নয়। উৎপাদন ও শিপমেন্টে দেরি হলে বিদেশি ক্রেতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। ফলে শিল্প মালিকদের দাবি, অস্থায়ী সমাধানের পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। পরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনে 2টি ট্যাঙ্কার জাহাজ কেনার পরিকল্পনা করছে সরকার। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 1458 কোটি টাকা। এসব ট্যাঙ্কারের প্রতিটির ধারণ ক্ষমতা হবে 40 থেকে 55,000 টন। প্রকল্পটি আগামী একনিক সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। এর পুরো অর্থ সরকারের কাছ থেকে ঋণ হিসেবে নেবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। চলমান জ্বালানি ও মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। একনিকে অনুমোদন পেলে প্রকল্পটির মেয়াদ ধরা হবে চলতি বছর থেকে 2028 সাল পর্যন্ত। পণ্য চুরি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো থেকে। চ্যানেল ওয়ানের হাতে আসা ফুটেজে দেখা যায় কার্গোর ভেতর থেকে হরহামেশায় কার্টুন কাটছে সংঘবদ্ধ একটি চক্র। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন রপ্তানিকারকরা। পাশাপাশি ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। ব্যবসায়ীদের আশঙ্কা, চুরি বন্ধ করা না গেলে বিমানে পণ্য পরিবহনে ঝুঁকি বাড়বে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো থেকে এভাবেই হর হামেশায় পণ্য চুরি হয়। চ্যানেল ওয়ানের হাতে আসা ফুটেজে দেখা যায় বিমানের কার্গো হেল্পার শামীম আল মামুন ও আশরাফ কার্টুন কেটে পণ্য চুরি করছে। সম্প্রতি একটি উচ্চ মূল্যের টেক্সটাইল চালান থেকে পণ্য চুরি হয়েছে। ঢাকা থেকে বিমানের কার্গোতে লন্ডনে পাঠানো হয় চালানটি। বার্মিংহাম ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছানোর পর দেখা যায় 33টি পণ্যের মধ্যে কার্টুনে আছে মাত্র 2টি। চুরি হওয়া 31টি পণ্য উদ্ধারের দাবি জানিয়েছে ক্রেতা প্রতিষ্ঠান। একই সঙ্গে বিমানের কাছে পণ্যের ক্ষতিপূরণ দাবি করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, কার্গো থেকে পণ্য চুরি শুধু রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কার্গো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে কমতে পারে বিদেশি ক্রেতাদের আস্থা। যে একটা বিদেশে একটা এয়ারপোর্টে মাল আসছে, সেখান থেকে মাল কাটা, এটা সহ্য করার মতো কথা না। এগুলার জন্য মনিটরিং করে এবং ওইখানে এরকম কিছু গ্রুপ লোক আছে, এগুলাকে বের করে যদি আপনি না করতে পারেন তাহলে আপনার বাংলাদেশের ভাবমূর্তি আরও নষ্ট হবে। এদিকে পণ্য চুরির অভিযোগের দীর্ঘ সময় পর কার্গো হেল্পার শামীমকে বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। রাজনীতির বাইরে থেকে বাংলাদেশ ভারতের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারতের কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII। দুই দেশের বাণিজ্য গতি আনতে প্রযুক্তি ও অবকাঠামো সহ দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে 2টি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। রাজধানী মতিঝিলে FBCCI কার্যালয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। CII প্রতিনিধিরা জানান, স্বাস্থ্য প্রযুক্তি, AI, সৌরশক্তি সহ 8টি খাতে বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণে আগ্রহী তারা। একই সঙ্গে শুল্ক ও অশুল্ক বাধা দূর করে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে 2টি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় FBCCI এর প্রশাসক ফজলুল হক জানান, দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা আলোচনার মাধ্যমে সমাধান করে ব্যবসা সম্প্রসারণী বিষয়ে আশাবাদী উভয় দেশ। এছাড়া রাজনীতিকে পাশ কাটিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যাশা করছে FBCCI। ভারত বাংলাদেশের সঙ্গে অশুল্ক বাধা অনেক আছে, পলিটিক্যাল কিছু ব্যারিয়ার আছে। পলিটিক্সকে আমরা এক সাইডে রেখে ব্যবসা বাণিজ্য দুইটাকে যতটুকু সম্ভব আলাদা রেখে আমাদের সামনে এগিয়ে যাওয়া। হ্যাঁ, কোনো জায়গা হয়তো আসবে যেটা পলিটিক্সটাকে আপনাকে পলিটিক্স বা ন্যাশনাল ইন্টারেস্ট সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বাট মোদ্দা কথা হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসাটাকে এগিয়ে নিতে চাই। বেনাপোল স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিং আরও সহজ করার আহ্বান জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। সচিবালয়ে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, স্থলবন্দরের কার্যক্রম গতিশীল হলে দুই দেশের আমদানি রপ্তানি খরচ কমবে। দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে প্রস্তাবিত টাস্কফোর্স গঠনের প্রস্তাবের প্রশংসা করেন বাণিজ্যমন্ত্রী। বলেন, পারস্পরিক ব্যবসায়িক ও বিনিয়োগের সম্পর্ক সম্প্রসারণ দুই দেশের অর্থনীতির জন্যই ইতিবাচক। বেনাপোলে আমাদের সাইডে কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা আরও বেশি দক্ষতা প্রয়োজনীয়তাটা তুলে ধরেছেন। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে এটা আরও যদি ফ্যাসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। আমরা আগামী দিন আশাই করতে পারি যে দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। দেশে কোনো সারের সংকট নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ আছে। কেউ পরিকল্পিতভাবে সংকট সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে বিমানবন্দরগুলোতে কার্গো সুবিধা বৃদ্ধির কথা জানান মন্ত্রী। চলতি বছরে পেঁয়াজ আমদানি করতে হয়নি দাবি করে কৃষিমন্ত্রী আরও বলেন, বড় আকারে পেঁয়াজ সংরক্ষণের পরিকল্পনা করছে সরকার। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষিকে শক্তিশালী করলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিকে শক্তিশালী করার জন্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেতে হবে এবং এই কারণেই আমরা লোকাল মার্কেটের পাশাপাশি কৃষি পণ্য রপ্তানিতে আমরা অনেক জোরালো ভূমিকা রাখছি।
বিদেশে যেতে সাধারণ প্রবাসীদের জামানতবিহীন ঋণ 3 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করার কথা ভাবছে সরকার। সকালে সিডাপ মিলনায়তনে আয়োজিত রাজনীতিতে নারী ও পুরুষের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে একথা জানান প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর 20 থেকে 22 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। দেশের ভেতরে 7 থেকে 8 লাখ কর্মসংস্থান সম্ভব হলেও বড় একটি অংশের জন্য বিদেশে কর্মসংস্থান তৈরির চেষ্টা করছে সরকার। জাপান, ইতালি ও জার্মানি সহ বিভিন্ন দেশে আইটি, প্রকৌশল ও চিকিৎসা খাতে দক্ষ তরুণদের কাজের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজশাহী সিল্কের উন্নয়ন ও পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে চায়না ও জাপানের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। সকালে চায়নার ঝিজিয়াং সি-টেক বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দলকে নিয়ে রাজশাহী রেশম কারখানা পরিদর্শন শেষে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী রেশম কারখানা পুরোপুরি চালু এবং ঐতিহ্যবাহী সিল্ক পণ্যকে কিভাবে দেশে বিদেশে জনপ্রিয় করে তোলা যায়, চায়নার বিশেষজ্ঞ দলের সাথে যৌথভাবে এ বিষয়ে কাজ করা হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের বিষয়ে কথা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, গবেষণা ও প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের অংশগ্রহণের বিষয়েও আলোচনা চলছে। বন্ধ থাকা ঢাকা ডেমরা, লতিফ বাওয়ানি এবং করিম জুট মিলসের 133 একর এবং কুষ্টিয়া সুগার মিলসের 220 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। অব্যবহৃত শিল্প সম্পদকে উৎপাদনশীল কাজে ব্যবহার, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি এই উদ্যোগের মূল লক্ষ্য। সম্প্রতি বেজা গভর্নিং বোর্ডের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জমি হস্তান্তরের পর এসব এলাকায় সড়ক, গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। দীর্ঘদিন লোকসানের কারণে ডেমরা 2 জুট মিল 2000 সাল থেকে এবং কুষ্টিয়া সুগার মিল 2020 সাল থেকে বন্ধ রয়েছে। বেজা কর্মকর্তারা জানান, বন্ধ শিল্পর জমিকে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারে আদমজি ইপিজেডকে সফল উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 100টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান এবং অসংখ্য চাকরি প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নেক্সট জব ক্যারিয়ার সামিট এবং জব ফেস্ট। চাকরি প্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরও কার্যকর করতে সরকারি বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেন তিনি। এছাড়াও শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য প্রযুক্তিগত এবং পেশাগত দক্ষতা অর্জনের কথা বলেন তিনি। এদিকে জব ফেস্টে অংশ নেওয়া চাকরি প্রার্থীরাও নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাওয়ার প্রত্যাশা জানান। বাণিজ্যে 50% শুল্ক এড়াতে আমেরিকার সাথে শেষ মুহূর্তের আলোচনা চালিয়ে যাচ্ছে কানাডা। বুধবার থেকে অটোয়ার উপর ওয়াশিংটনের নতুন এই শুল্ক কার্যকরের কথা রয়েছে। বিবিসি জানিয়েছে, $20 বিলিয়ন রপ্তানিতে 50% শুল্ক এড়াতে 1 সপ্তাহের বেশি সময় ধরে ট্রাম্প প্রশাসনের সাথে সমঝোতা আলোচনা চালিয়ে যাচ্ছেন মাইক কার্নির প্রতিনিধিরা। শুল্ক কার্যকরে 48 ঘন্টার কম সময় থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। আলোচনায় অন্তত কঠিন সময় পার করার কথা জানিয়েছেন দুই পক্ষই। এই ছিল অর্থনীতির বুলেটিনে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।